এ নিয়ে নবমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর আসর বসেছে, তবে কোনোবারই এর সঙ্গে রঙিন পোশাকের ফরম্যাট অনুষ্ঠিত হয়নি। জাতীয় লিগে আমরা একসময় হর হামেশাই দেখতাম লঙ্গার ভার্সনের সাথে ওয়ানডে ফরম্যাটকে মিশিয়ে দেওয়া হতো, কিংবা একটা মিক্স বা মিশ্রণের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এ সেটা একেবারেই নতুন ধারণা নিয়ে ওয়ানডে ফরম্যাটের যে টুর্নামেন্ট ইন্ডিপেন্ডেন্স কাপ 2022 সেটি ফিরেছে, এবং এই টুর্নামেন্টটার দিকে অনেক দৃষ্টি। কারণ হচ্ছে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে ওয়ানডে টুর্নামেন্ট কিন্তু অনেক দিন থেকে নেই। বিসিবি প্রেসিডেন্টস কাপ হয়েছিল 2020 সালে। গত এক বছরের বেশি সময় অলস সময়ই পার করেছেন ক্রিকেটাররা বলতে হয়, ডোমেস্টিক ক্রিকেটাররা, এক ঝাঁক ডোমেস্টিক ক্রিকেটার যারা ওয়ানডে ফরম্যাটে কোনো খেলার মধ্যে ছিলেন না। তারা টি-20 খেলেছেন, বঙ্গবন্ধু টি-20 হয়েছে, ঢাকা প্রিমিয়ার লিগ হয়েছে টি-20 ফরম্যাটে। ন্যাশনাল প্লেয়াররা ওয়ানডে টেস্ট টি-20 খেলায় ব্যস্ত ছিলেন, তবে ডোমেস্টিক ক্রিকেটারদের ক্ষেত্রে ওয়ানডে ফরম্যাটটা অনেক দিন থেকে একটা তৃষ্ণা হয়ে আছে। এবারে ঢাকা প্রিমিয়ার লিগটা যদিও ওয়ানডে ফরম্যাটে হতে যাচ্ছে, ঠিক সে কারণেই ডিপিএল এর আগে একটা ভালো প্রস্তুতি বলতে হয় এই ইন্ডিপেন্ডেন্স কাপ বিসিএল এর যে 4 দল নিয়ে সেটা হচ্ছে। তবে সেটা ঢাকা প্রিমিয়ার লিগ তো আরো পরের কথা, তার আগে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, সেটা টি-20 ফরম্যাটে, এবং তার একটা আইডিয়াল প্রস্তুতিও অনেকের কাছে। কারণ অনেকে কামব্যাক করছেন দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর, অনেকে খেলার মধ্যে ছিলেন, টাচে ছিলেন না, তাদের ফর্মে ফেরার যেমন মঞ্চ, আবার কেউ কেউ দুই ফরম্যাটে সুইচ করার ক্ষেত্রে কেমন নিজেদের মুনশিয়ানা বা দক্ষতার যে ট্রান্সফরমেশন সেটা করতে পারেন, এই সব কিছু চিন্তা করলে বিসিএল এর ওয়ানডে ফরম্যাটের এই যে টুর্নামেন্ট ইন্ডিপেন্ডেন্স কাপ, এই ইন্ডিপেন্ডেন্স কাপে একটু নজর আলাদাভাবে ঠিক এই কারণে সবশেষ মাশরাফি বিন মুর্তজাকে আমরা খেলতে দেখেছিলাম 2019-20 সালে, যে বঙ্গবন্ধু টি-20 হয়েছিল ঢাকায় মাঠে, সেটা ডোমেস্টিক ক্রিকেটারদের নিয়ে। সেই বঙ্গবন্ধু টি-20তে মাশরাফির ফেরাটা একটা বড় অপেক্ষা এই বিসিএল দিয়ে সেটা হতে পারে। তামিম ইকবাল তিনিও যেহেতু অনেকদিন থেকে বাইরে, তার ফেরার মঞ্চ হতে পারে সেটি। এই দুজন এখন পর্যন্ত অ্যাপিয়ার করেননি মাহমুদুল্লাহ রিয়াদও, তিনিও কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করে যাচ্ছেন। তবে সাকিব আল হাসান তিনি আমেরিকা থেকে ফিরে এসে খেলায় অংশ নিয়েছেন। মোহাম্মদ আশরাফুল তিনি এই টুর্নামেন্টে খেলছেন, যদিও তিনি বিপিএল এ দল পাননি। অনেকের খেলা নিয়ে এই টুর্নামেন্টকে ঘিরে একটা অন্যরকম আগ্রহ তৈরি হয়েছে সবার মধ্যে। লঙ্গার ভার্সন চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন এবং ইসলামী ব্যাংক ইস্ট জোন, এই দুই দলের ম্যাচ দিয়ে আসলে এই টুর্নামেন্টটা মাঠে গড়িয়েছে, এবং একই সঙ্গে বিসিবি নর্থ জোন সাউথ জোন তাদের ম্যাচও ছিল অন্য একটা মাঠে, আউটার স্টেডিয়ামে। দুই ম্যাচের কোনোটাতে হাই স্কোরিং কিছু ছিল না। আমরা স্পষ্টতই দেখতে পারি যে ওয়ালটন সেন্ট্রাল জোন এবং ইসলামী ব্যাংক ইস্ট জোনের মধ্যকার যে ম্যাচটা ছিল, সেখানে দেখা যাবে যে ওয়ালটন 177 করে এই ম্যাচটা জিতেছে, কারণ ইসলামী ব্যাংক ইস্ট জোন 155-তে গুটিয়ে গেছে। সাকিব আল হাসান, হাসান মোরাদ এবং সৌম্য সরকারের অবিশ্বাস্য বোলিং তাদেরকে একটা দারুণ জয় এনে দিয়েছে ফার্স্ট ম্যাচে, এবং তারকা বহুল দল বলতেই হয়। অনেকে ওয়ালটন সেন্ট্রাল জোনকে দেখে হয়তোবা ভুল করতে পারেন যে এটা খুলনা টিমই কিনা, কারণ মোস্ট অফ দ্য প্লেয়ার্স, সৌম্য, সেক্ষেত্রে মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, এরা সবাই তো আসলে দক্ষিণাঞ্চল এবং একই সঙ্গে খুলনা ডিভিশনেরই তাদের রিপ্রেজেন্ট করেন। অন্য একটা ম্যাচ ছিল, সেটাতে খুব কমেই গুটিয়ে গেলেও সাউথ জোন করেছিল তারা মাত্র 162 রান, এবং সেটাকে নর্থ জোন হেসে খেলেই চেস করে ফেলেছে। মাত্র 2 উইকেট হারিয়ে 163 রান তারা করেছে 31 ওভার খেলে, অর্থাৎ বোঝাই যাচ্ছে শুধুমাত্র নর্থ জোনই ব্যাট করেছে একটু স্বচ্ছন্দে। সিলেটের স্টেডিয়াম এত দুর্বোধ্য বা দুরূহ কোনো উইকেট না, কিন্তু তারপরও হাঁসফাঁস করেছেন সেখানে ব্যাটসম্যানরা। আমার মনে হয় যত সময় গড়াবে ততই বেশি ব্যাটসম্যানরা ফ্লোতে বা ছন্দে ফিরবেন। এবারের বিসিএল এ 4 জন ক্যাপ্টেন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইমরুল কায়েস, মার্শাল আইয়ুব, তাদের আগে ক্যাপ্টেন্সির এক্সপিরিয়েন্স থাকলেও সাউথ জোনের দলনেতা জাকির হাসান, ইয়াং জাকির হাসান, তার জন্য ক্যাপ্টেন্সির যে স্বাদ সেটা বলতে হয় নতুন। এনামুল হক বিজয় কিংবা অন্য এক্সপিরিয়েন্সরা থাকলেও জাকিরের উপর আস্থা রেখেছে সাউথ জোন। তাছাড়া এবারের বিসিএলটা অন্য কারণেও একটু আলোচিত। বেশ কিছু ইয়াং প্লেয়ার্স যারা কিনা আগামীর বাংলাদেশের ব্যাটনটাকে টেনে নেবেন, শুধু তারাই না, বেশ কিছু অভিজ্ঞ পারফর্মার যারা দীর্ঘদিন, গত 1 দশক কিংবা তার থেকেও বেশি 1.5 যুগের মতো বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন, এমন কিছু প্লেয়ারও, নাইম ইসলাম, আমরা বলতে পারি শুভাগত হোম, যদিও তিনি খেলছেন না এটা, নাদিফ চৌধুরী এমনই একটা নাম, ফরহাদ রেজা সাউথ জোনের হয়ে খেলছেন, একই সঙ্গে মোহাম্মদ আশরাফুল তিনি খেলছেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে। সুতরাং এমন অনেক নাম আছে যারা দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন, তারা আলোকিত করে চলেছেন এবারের বিসিএল। তবে একজনের উপর এই বিসিএল এর শুরুর জন্য একটু বেশি নজর ছিল, চোখ ছিল, তিনি আর কেউ নন, সাকিব আল হাসান। 58 বল খেলে 35 রান করেছেন ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে, 2টো উইকেট পেয়েছেন। তার আগে ব্যাটিংটা নিয়ে একটু কথা বলা যাক। ব্যাটিংয়ে আসলে স্ট্রাইক রেটটা নিয়ে খুব কথা হচ্ছিল, অ্যারাউন্ড 61 এই ছিল তার স্ট্রাইক রেট। এটা
মোটেও সাকিব সুলভ নয়। তবে সাকিবের বোলিংটা নিয়ে আসলে কোনো সংশয় ছিল না। 2021 সালে তিনি নিষেধাজ্ঞা থেকে কামব্যাক করার পর যে কম্পিটিটিভ ক্রিকেটগুলো খেলেছেন, স্পেশালি ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে তিনি রান করছিলেন। ওয়ানডে এবং টি-20তে তার যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে কনসিস্টেন্সি ছিল না। আমরা টি-20-র কথাই বলতে পারি, 18 টি-20 ম্যাচে 324 রান করেছেন এবং অ্যাভারেজ খুবই বাজেই ছিল বলতে হয়, যে তার অ্যাভারেজ ছিল 20-এর নিচে। সেই জায়গাটায় সাকিব আল হাসান একেবারে স্বাচ্ছন্দ্যে খেলতে পারছিলেন না। ওয়ানডেতেও আমরা যদি দেখি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটা 50 বাদ দিলে টানা 7টা ম্যাচ আমরা দেখেছি কোনো রান করতে পারছিলেন না এবং ধুকছিলেনই বলতে হয়, আনলেস তিনি 96 করা পর্যন্ত জিম্বাবুয়ের মাটিতে, যেটা 242 চেস করে বাংলাদেশ দল জিতেছিল, ওই ম্যাচটাতে গিয়ে কিন্তু একটা স্বাভাবিক ছন্দে ফিরেছিলেন ব্যাট হাতে। এছাড়া কিন্তু খুব একটা ভালো সময় তার যায়নি। সুতরাং ব্যাটসম্যান সাকিব কিভাবে ফেরেন সেটাই আসলে দেখার ছিল। বাট বোলিংয়ে কিন্তু হি ওয়াজ ফেনমিনাল। যেভাবে তিনি বল করেছেন, 24 রান দিয়ে 2টো উইকেট পেয়েছেন, ম্যাচ সেরা ক্রিকেটার হয়েছেন আনডাউটেডলি। মানে পুরো স্পটলাইটটা টেনেছেন তিনি সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এই ওয়ালটন সেন্ট্রাল জোয়ার জয়ে মেইন রোলটা কিন্তু সাকিব আল হাসান প্লে করেছিলেন। সুতরাং একদিক থেকে ব্যাটিংটা একটু খারাপ হলেও কিছুটা টাইম স্পেন্ড করা, সময়ের সাথে সাথে হয়তো বা নিজেকে খুব ভালোভাবেই তিনি ট্রান্সফর্ম করবেন, অন্য ফরম্যাটে সুইচ করতে হবে। কদিন পরেই বিপিএল খেলবেন তিনি ফরচুন বরিশালের হয়ে। সুতরাং কিছুটা সময় তো হাতে পাচ্ছেনই তিনি তার যে ফ্লেয়ার টাচটা সেটা ফিরে পাওয়ার জন্য। মোহাম্মদ মিঠুন করেছেন হাইয়েস্ট 37 রান। তবে মিজানুর তিনি ফিরে গেলেও মোহাম্মদ মিঠুন তিনি কিন্তু ওয়ানডে ফরম্যাটে এসে 5-এ নেমে গেছেন, অথচ বিসিএলে তিনি খেলেছিলেন টপ অফ দ্য অর্ডার ওপেনিংয়ে। মিঠুন মিজানুরের জুটি ভেঙে যাওয়ার কারণটা হচ্ছে সৌম্য এবং আব্দুল মজিদ তাদেরকে উপরে জায়গা দেওয়া হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোনের লাইন আপে। মোহাম্মদ মিঠুন ওয়ানডে ফরম্যাটে খুব একটা ভালো করতে পারলেন না। লঙ্গার ভার্সনের চেয়ে শর্টার ফর্ম অফ ক্রিকেটে মোহাম্মদ মিঠুনের দিকে চোখটা কিন্তু বেশি সিলেক্টরদের। তবে এই দলের অন্য অনেকের দিকে একটু যদি চোখ রাখা যায়, সেখানে আমরা দেখব মোসাদ্দেক হোসেন, তিনিও কামব্যাক করেছেন। তিনি জাতীয় লিগে আসলে পারফর্ম করতে পারেননি, বিসিএল এ পারফর্ম করতে পারেননি, ইনজিওর্ড ছিলেন, খেলার বাইরে ছিলেন। ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড নিয়ে তিনি দলে ফিরেছেন। রান খুব একটা বেশি করতে পারেননি, মাত্র 17। উইকেট নিয়েছেন তিনি বোলিং করতে এসে, 10 ওভার বল করেছেন, মাত্র 13 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। রান দিয়েছেন অবিশ্বাস্য কম, 1.30 তার ইকোনমি। মোসাদ্দেক হোসেন সৈকত, তাকে খেলতে গিয়ে রীতিমতো গলদঘর্ম অবস্থা ছিল ইসলামী ব্যাংক ইস্ট ব্যাটারদের। সবকিছু চিন্তা করলে বোলারদের দিকে আমরা যদি দেখি, অ্যাটেনশনটা টেনে নিতেই পারেন হাসান মুরাদ। 28 রান দিয়ে তিনি 2টো উইকেট পেয়েছেন। বিসিএল চমৎকার বল করেছেন এই বাঁহাতি স্পিনার। সাকিবের সঙ্গে বাঁহাতি স্পিনার তার কম্বিনেশনটা কিন্তু বেশ ভালোই জমেছিল ওয়ালটন সেন্ট্রাল জোনের যে বোলিং ছিল সেই জায়গাটায়। সুতরাং হাসান মুরাদের দিকেও যেহেতু সিলেক্টররা বেশ ভালোভাবে খেয়াল রাখছেন, সেদিকে তো তিনি স্পটলাইটটা টেনেছেন। ইসলামী ব্যাংক ইস্ট জোনের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন মোহাম্মদ আশরাফুল, কিন্তু তিনি কোনো রান না করেই ফিরে গেছেন। আশরাফুলের কনসিস্টেন্সিটা খুব বেশি এক্সপেক্টেড এই কারণে যে বিপিএলে যেহেতু তিনি এখনো দল পাননি, একটা দলের খোঁজে কিন্তু তিনি অবশ্যই আছেন এবং সেই দল খোঁজার প্রক্রিয়াটা কিন্তু তার এই বিসিএল এর ওয়ানডে ফরম্যাটের মঞ্চ দিয়ে করতে হবে। কিন্তু তিনি যে আসলে যে শুরুটা করলেন সেটা আসলে সন্তুষ্টির কারণ হতে পারেনি। ইমরুল কায়েসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাকে আমরা বলছি যে জাতীয় দলে ফেরানোর জন্য তামিম ইকবাল তাকে এতটা বেশি ব্যাক করছেন ওয়ানডে ফরম্যাটে, সেই জায়গায় তার কাছে এক্সপেকটেশনটাও ছিল হাই, কিন্তু 20s ঘরে কিন্তু তাকে ফিরে যেতে হয়েছে। সেটা তার জন্য সুখকর অবশ্যই ছিল না। দলের ক্যাপ্টেনও বিবর্ণ পারফরমেন্সটাকে তিনি নিজের ব্যাটিংয়েও টেনে নিয়েছিলেন, স্ট্রাইক রেটটাও ভালো ছিল না বলতেই হয়। আরেক স্টার ব্যাটার আফিফ হোসেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে মাত্র 2 রান করেছেন। তার কন্ট্রিবিউশন আরেকটু পেলে যে 22 রানের ঘাটতিটা ছিল ইস্টের, সেটা হয়তো বা কভার হয়ে যেতে পারতো, যেহেতু খুব বেশি একটা রান তাদেরকে চেস করতে হচ্ছিল না, মাত্র 178। আফিফ হোসেন তিনি পারফর্ম করতে পারেননি, ঠিক একইভাবে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সৌম্য সরকার 18 বল খেলে করেছেন 13 রান। সৌম্যর যে পারফরমেন্সটা ছিল বিসিএল এ, তিনি 2 সেঞ্চুরি সহ 4 ম্যাচে 384 রান করেছিলেন। এক্সপেকটেশনটা ছিল যেহেতু শর্টার ফরম্যাটে তিনি আরো ভালো ব্যাটার, সুতরাং তার কাছে এক্সপেকটেশনটা ছিল, কিন্তু তিনি এরকম একটা উইকেট পেয়েও, ভালো উইকেটই বলতে হচ্ছে, খুব বেশি কাজে লাগাতে পারলেন না তার সেই সুযোগটাকে। তবে বল হাতে হি ওয়াজ ট্রেমেন্ডাস। তিনি 2টো উইকেট নিয়েছেন খুব অল্প সামান্য কিছু রান দিয়ে, এবং সেটা তাকে নিশ্চয়ই স্বস্তি দিবে যে অ্যাটলিস্ট দলের হয়ে কিছুটা কন্ট্রিবিউশন তিনি করতে পেরেছেন ওয়ালটন সেন্ট্রাল জোনকে জেতাতে গিয়ে। টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন নাইম হাসান। এখন খুব বেশি টেস্ট দলের সাথেও নাইমকে আর দেখা যায় না, দলে রাখা হয় না তাকে। তবে শর্টার ফরম্যাটে, ওয়ানডে ফরম্যাটে নাইম কি করেন সেটা দেখার জন্য অবশ্যই নির্বাচকরা তার ম্যাচটার দিকে তাকিয়েছিলেন। নাইম 30 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন, একেবারে খারাপ বোলিং করেননি। শর্টার ফরম্যাটেও নাইম ক্যান বি দ্যাট কাইন্ড অফ লিথাল, ওই রকম অ্যাগ্রেশন নিয়েই বল করে থাকেন এবং ব্যাটসম্যানদেরকে মাথা ব্যথার যথেষ্ট কারণ দিয়েছেন।
রান কন্টেইন করার ক্ষেত্রে সবসময় প্রলুব্ধ করে করে বল করতে আমরা লঙ্গার ভার্সনে তাকে কিন্তু আমরা দেখেছি, বাট হি ক্যান বি এ গুড 50 ওভার বোলার, সেটা কিন্তু তিনি এই ফরম্যাটের প্রথম ম্যাচের বোলিংয়ে কিন্তু সেটা দেখিয়েছেন। আর রেজাউর রহমান রাজা, যাকে কিনা টেস্ট স্কোয়াডে সবশেষ যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ ছিল সেই দলে রাখা হয়েছিল, কেন রাজাকে রাখা হয়েছিল, রাজা কিন্তু আরও একবার তার প্রমাণ দিয়েছেন। ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে নিজের হোম গ্রাউন্ড সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, সিলেটের ছেলে, সেই মাঠে তিনি কিন্তু অবিশ্বাস্য দারুণ বোলিং করেছেন। 21 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন রাজা, এবং তানভীর ইসলাম বাঁহাতি, তিনি পেয়েছেন 29 রান দিয়ে 2 উইকেট। এই দুজনেই ভালো বল করেছেন, অর্থাৎ ইয়াং বোলিং ইউনিট ইসলামী ব্যাংক ইস্ট জোনের, এবং দে ডিড ট্রেমেন্ডাসলি ওয়েল এগেইনস্ট পোর খাওয়া ওয়ার্ল্ডন সেন্ট্রাল জোন ব্যাটসম্যানদের বিপক্ষে। সিলেট স্টেডিয়ামেরই আউটারে হয়েছে আরও একটা ম্যাচ নর্থ সাউথের। সেই ম্যাচটা নজরে ছিল বেশ কিছু প্লেয়ারের কামব্যাকের জন্য। শফিউল ইসলাম দীর্ঘ ইনজুরি কাটিয়ে তিনি আবারও ফিরেছেন কম্পিটিটিভ ক্রিকেটে। প্রত্যাশা ছিল তিনি গত ডিপিএলে খেলবেন, সেটা তিনি খেলতে পারেননি, ইনজুরিতে ছিলেন। এর আগে বঙ্গবন্ধু টি20তেও শফিউল খেলতে পারেননি। সব মিলে টানা লম্বা সময় যেহেতু তিনি মাঠের বাইরে, সেই জায়গায় তার কামব্যাক করাটা কেমন হয় সেদিকেই একটা নজর ছিল সবার, এবং হি ডিড ট্রেমেন্ডাসলি গুড। কারণ 22 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন শফিউল ইসলাম। রুবেল হোসেনও তিনি জুনের পর কম্পিটিটিভ ক্রিকেট খেলতে নেমেছিলেন। রুবেল তিনি একটু খরুচে একান্ন, কিন্তু 3-3টা উইকেট তিনি পেয়েছেন। রুবেলের সবসময় এই গুণটাই যে তিনি রান বেশি দিলেও উইকেট টেকিং বলার অলওয়েজ, এবং তার সেই এবিলিটিতে আরও একবার কাউন্ট করতেই হয়েছে। এবং আরও একজনের কামব্যাক বলতে হয়, কামব্যাক বলবো না যেহেতু তিনি লঙ্গার ভার্সন ক্রিকেট খেলছেন না, তার জন্য শর্টার ফর্ম অফ ক্রিকেট যখনই তিনি কোনো একটা ব্রেকের পর নামেন তার দিকে একটা আলাদা চোখ থাকে। তিনি হচ্ছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ কোনো উইকেট পাননি, তবে একেবারে ভালো বোলিং করেছেন বলতেই হচ্ছে। ইকোনমিতে তিনি বল করে গেছেন, 7-8 ওভারের মতো তাকে দিয়ে করিয়েছেন দলের ক্যাপ্টেন। সুতরাং মোস্তাফিজের এই কামব্যাকটাও সিগনিফিকেন্স ছিল, যেহেতু আমরা জানি তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন, তারও একটা প্রিপারেশনের দরকার ছিল, এবং তিনি কিন্তু নিয়মিত প্র্যাকটিস করে যাচ্ছিলেন। মাঠে তাকে দেখে মনে হয়েছে বেশ ঠিকঠাক। শেখ মেহেদী হাসান ওয়ানডে দলের নিয়মিত পারফর্মার, তিনি 2টো উইকেট পেয়েছেন 15 রান দিয়ে। ঠিকঠাক বোলিংটাই তিনি করেছেন, সুতরাং যারা রেগুলারলি পারফর্ম করে যাচ্ছেন তাদের নিয়ে আসলে কোনো সংশয় নেই। তবে নাসুম একটু খরুচে ছিলেন, উইকেট পাননি। এত সব ইয়াং পারফর্মারদের ভিড়ে একজন একটু আলাদা করেই নজর কেড়েছেন, নাঈম ইসলাম। 66 রান করে আনবিটেন ছিলেন বিসিবি নর্থ জোনের এই অভিজ্ঞ ভেটারান ব্যাটসম্যান, এবং বল হাতে 2টো উইকেট নিয়েছেন। কন্টিনিউয়াস ধারাবাহিক পারফরমেন্সের মধ্যেই ছিলেন তিনি সদ্য সমাপ্ত বিসিএল এর লঙ্গার ভার্সনে, এবং শর্টার ফর্মেটে এসে ওয়ানডেতে এসেও নিজের কার্যকারিতা প্রমাণ করলেন, বুঝিয়ে দিলেন যে বুড়ো হাড়ের ভেলকি এখনো একেবারে থেমে যায়নি। খুব ভালো পারফরমেন্স বেশ কিছু ক্রিকেটারের কাছ থেকে দেখা গেছে। সিলেক্টররাও যাদের দিকে খুব করে তাকিয়ে আছেন, কারণ 2023 সালে ওয়ানডে বিশ্বকাপ, এবং এই বিশ্বকাপকে কেন্দ্র করেই দল গোছাতে হবে। এবং নিঃসন্দেহে আপনি যদি ওয়ানডে ফর্মে ক্রিকেট বেশি না খেলার বা না দেখার সুযোগ আপনার হয়, ওয়ানডেতে বাঞ্চ অফ ক্রিকেটার খুঁজে বের করার প্রক্রিয়াটা খুব একটা সহজ থাকবে না সেক্ষেত্রে। তো ওইদিকে অবশ্যই সিলেক্টরদের নজর থাকবে। এই টুর্নামেন্টে ইন্ডিপেন্ডেন্স কাপে যারা ভালো করছেন, একইভাবে ঢাকা প্রিমিয়ার লিগ 2-1 মাস পরেই হয়তো শুরু হবে, ঠিক তখন আসলে প্লেয়াররা কেমন পারফর্ম করেন সেই দিকে।